আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি মজার বিষয় নিয়ে কথা বলতে এসেছি, মজার বিষয়ে আলাপ করতে এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কি গোলাম আজম পুত্র হচ্ছেন? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিষয়টি বেশ আলাপের, বেশ চর্চার, সাম্প্রতিক সময়ে চর্চাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এটি নিয়ে আমি গত প্রায় কয়েক মাস আগে, 4-5 মাস আগেই একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে কিছু ফুটেজও ব্যবহার করেছিলাম। সেই ফুটেজেরই অংশ গোলাম আজম পুত্রেরই একটি সাক্ষাৎকার দিয়ে আমি আলাপটা শুরু করতে চাই। চলুন আমরা আগে সাক্ষাৎকারটা দেখি, তারপরে আমরা আলাপ করি। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রোটোকল অনুযায়ী আপনার এতদিনে সেনা প্রধান অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, বা সেই অন্যায়ভাবে আপনাকে বরখাস্ত করা হয়েছিল 2009 সালে, এবং এখন পরবর্তীতে সরকার আপনাকে অবসর দিয়েছে। আপনার কি ইচ্ছে হয় যে স্যার, মানে আবার আপনার এই প্রিয় বাহিনীতে ফিরে যেতে, বা আপনি মানে সেই আইনগতভাবে বা আপনি শারীরিকভাবে সেভাবে ফিট আছেন কিনা? কয়েকটা দিক, একটা হলো আইন, একটা শারীরিক, একটা আবেগ, যেটা আপনি বলেন। আপনি যদি আইন বলেন তাহলে আমার সরকারি চাকরির বয়স পার হয়ে যেতে সুযোগ নাই। আপনি যদি আবেগ বলেন, আর আরেকটা কি বললাম, শারীরিকভাবে আমি এখনো 50-এর কম বলে আমার বয়স আমি ফিল করি। আমি নিজে এখনো ঢাকা শহরে গাড়ি চালিয়ে বেড়াই, যেটা আমার বয়সে কেউ চালায় বলে আমি জানি না, এবং সবাই আশ্চর্য হয়। আমার এখন 67 চলছে। আমি ঢাকায় গাড়ি চালিয়ে বেড়াই। ঢাকা শহরে গাড়ি চালানো কিন্তু খুব কঠিন কাজ। এখন যেরকম ট্রাফিক ডিসিপ্লিন, গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, আমি ফিজিক্যালি যে কোনো কাজ করতে পারি। ফিজিক্যালি আমি ফিট, আবেগে আমি শতভাগ। আমাকে যদি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন, আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবো। আমি আমার যেটা বলি, আমার অনুপ্রেরণা মনে শিরা বছর রক্ত পর্যন্ত একজন সৈনিক। I was born to be a soldier. I'd love to die as a soldier. কিন্তু আবেগ দিয়ে তো সবকিছু হয় না। আইন অনুযায়ী এটার কোনো সুযোগ নাই। তবে সরকার চাইলে আইনের বাইরে অনেক কিছু করতে পারে। 1971 সালে জেনারেল ওসমানীকে, যিনি কর্নেল অবসরপ্রাপ্ত ছিলেন এবং তারপরে উনি এমপি হয়েছেন, উনাকে 4টা পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান করা হয়েছে। এবং উনি যে বাহিনী কোনোদিন কমান্ড পায় না, আপনারা তো জানেন না। উনি আর্মি সার্ভিসেস করে লোক, যারা কোনোদিন যুদ্ধ করা তো দূরের কথা, কামানের গোলার আওয়াজও শোনে না, 20-25 মাইল দূরে থেকে যেটা শোনা যায়। তো উনি এএসসির অফিসার, পৃথিবীর ইতিহাসের কোথাও ব্রিগেড কমান্ডও করে না, আর সেই ডিভিশন বাদ দিয়ে উনি 3 বাহিনীর কমান্ডার হয়েছেন। তো সরকার চাইলে কত কিছু তো পারে। আল্লাহ তোক দিলে যেটা লিখে রাখেছে সেটাই হবে। এই জন্য আমি এটা নিয়ে পেরেশান নই। বাট আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি কি চাও কিনা, আমি জান দিয়ে দেবো সেনাবাহিনীর জন্য। প্রিয় দর্শক, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, এখন তিনি বরখাস্তকৃত ছিলেন। অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমির সাক্ষাৎকার দেখলেন। সাক্ষাৎকারেও তিনি মনের ইচ্ছা প্রকাশ করলেন। তিনিও কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব নিতে প্রস্তুত। ফিজিক্যালি তিনি গাড়ি চালায় বেড়ান ঢাকা শহরে, মানসিকভাবে তিনি 50, তার বয়স এখন 67 বছর। তিনি সেনাপ্রধান হবার স্বপ্ন দেখছেন। হয়তো জামাতের পক্ষ থেকেও হয়তো স্বপ্ন দেখা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকে বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান বানাবেন। হতে পারে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন পুলিশের আইজিপির বয়সও কিন্তু এখন 68 বছর, ডিএমপি কমিশনারের বয়সও কিন্তু 68 বছর। নিয়ম বহির্ভূতভাবে সম্পূর্ণ। 8 বছর 10 বছর আগে তারা অবসরে গেছেন, তাদেরকে ডেকে এনে তাদেরকে চাকরিতে দেওয়া হয়েছে। এই দেবার কারণে পুলিশ বাহিনী আউট অফ কন্ট্রোল। শুধু গোলাম আজম পুত্র ও আব্দুল্লাহ আমান আজমিকে দায়িত্ব নিয়ে এসে দেওয়া হোক, দিলেই সেনাবাহিনীটাও ধ্বংস হয়ে যাবে। ধ্বংসপ্রায় হবার পথে। কারণ গত 1 বছরে সেনাবাহিনীর ভূমিকা মানুষের কাছে, অন্ততপক্ষে বাংলাদেশের মানসপটে, একদম ধ্বংসপ্রাপ্ত। আব্দুল্লাহ আমান আজমির সেনাপ্রধান হবার বিষয়টা আরো বেশি উস্কে দিচ্ছে কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম, ভারতীয় এবং
পাকিস্তানি গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমে কয়েকদিন আগে একই সময়ে গত 16 আগস্ট পাকিস্তানি গণমাধ্যমে একটি কলাম প্রকাশিত হয়েছে। এক ভদ্রমহিলা কলাম লিখেছিলেন যে আব্দুল্লাহ আমান আজমিকে এই সরকার এসে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বাভাবিক অবসর দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে। 2009 সালে তাকে বরখাস্ত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। সঙ্গত কারণেই বরখাস্ত করা হয়েছিল, যৌক্তিক কারণেই বরখাস্ত করা হয়েছিল। সেই বরখাস্ত আদেশ প্রত্যাহার করে ইউনূস সরকার এসে গত ডিসেম্বরে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। তাকে সেনাবাহিনীতে ফেরাবার আলাপ হচ্ছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার লিখেছিল যে তাকে দিয়ে পাকিস্তান ব্যবহার করবে, তাকে দিয়ে ভারতে হামলা করবে, এসব লিখেছিল। আর পাকিস্তানের ইংরেজি দৈনিক ক্যাসলাইনে 16 আগস্ট লেখা হয়েছিল যে এই গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ আমান আজমিকে শুধুমাত্র চাকরি থেকে অবসরের প্রজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকাটা ঠিক হবে না, তার জন্য যথাযোগ্য মর্যাদা হয় না, তাকে 4 স্টার জেনারেল অথবা সেনাপ্রধান করতে হবে, নতুবা তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এক খোয়াবনামা, এক কল্পনার ফানুস উঠছে পাকিস্তানিদের মধ্যে, জামাতিদের মধ্যে। এমনকি আপনি গোলাম আজম পুত্রের সাক্ষাৎকারেও শুনলেন। আপনি বলুন স্বাভাবিক দৃষ্টিতে যে এই ভদ্রলোক আজ থেকে 16 বছর আগে অবসরে গেছেন, তিনি সেনাবাহিনীতে এসে নিয়ম বহির্ভূতভাবে, নিয়ম অনুযায়ী উপায় নেই, গোলাম আজম পুত্র নিজেই বললেন, নিয়ম বহির্ভূতভাবে তো অনেক কিছু হয়েছে, পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে, আর্মিতেও যদি দায়িত্ব দেওয়া হয়, সরকার যদি চায় অনেক কিছু করতে পারে। গোলাম আজম পুত্র নিজেই বললেন সরকার যদি চায়, কিন্তু সরকার চাইবে, সেনাবাহিনী গ্রহণ করবে, এখনকার সেনা কর্মকর্তারা গ্রহণ করবে, এটি ভাবেন কিভাবে? এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, এগুলো কল্পনার ফানুস ছাড়া আসলে কিছু নয়। আমাদের সেনাবাহিনীতে যোগ্য অফিসার এখনো আছেন। প্রথমত বলি যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি প্রথমত এখন সেনাপ্রধান আছেন, তিনি আগামী 2027 সালের 22 জুন পর্যন্ত দায়িত্ব শেষ, কর্মদিবস হবে তার 2027 সালের 22 জুন। তার আগে যদি কোনো ঘটনা ঘটে, তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা চলে যেতে চান, তাহলে তারপরেও অত্যন্ত চৌকস কয়েকজন অফিসার আছেন, তাদেরকে বাদ দিয়ে আব্দুল্লাহ আমান আজমিকে নিয়ে আসা হবে সেনাবাহিনীতে, আর সেনাবাহিনী চুপচাপ বসে থাকবে, ললিপপ খাবে, এটি আমি বিশ্বাস করি না অন্তত পক্ষে। জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাচমেটদেরকে বিদায় করে দেওয়া হয়েছে বা বিদায় হয়ে গেছেন বা চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গ্রহণের পরই কয়েকজন লেফটেন্যান্ট জেনারেলকে বাদ দেওয়া হয়েছে, চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। যার কারণে জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের চাকরিতে ঢোকা একজন মানুষ। 13তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই, 14তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই, 15তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই, এগুলো সব ফাঁকা করে ফেলানো হয়েছে। 16তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই। আছেন জেনারেল ওয়াকারের পরে, এখন যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে আমরা চিন্তা করি, তাহলে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস, যিনি 17তম বিএমএ লং কোর্সের একজন কর্মকর্তা এবং অত্যন্ত চৌকস একজন কর্মকর্তা। মিজানুর রহমান শামীম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, বিশেষ করে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে অভিযান চালানোর কারণে তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। তিনি হবেন, যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে কল্পনা করা যায়, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান তার নির্দিষ্ট মেয়াদের আগে যদি চাকরি থেকে চলে যান, তাহলে মিজানুর রহমান শামীম হবেন। যদি মিজানুর রহমান শামীমকে টপকাতে হয়, তাহলে 17 পরেও বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে। 20তম বিএমএ লং কোর্সের আরেকজন আছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, তিনিও চৌকস অফিসার। এই মুহূর্তে তিনি এনডিসির কমান্ড্যান্ট হিসেবে আছেন।
তিনি হবেন। শামীম যদি কোনো কারণে মিস করে কিংবা শামীমকে যদি টপকাতে হয় জ্যেষ্ঠতা, তাহলে মোহাম্মদ শাহিনুল হক হবেন। এরপরে আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, এই মুহূর্তে পিএসও হিসেবে দায়িত্ব পালন করছেন। 3 নম্বরে তিনি হবেন। এত দূর যাবে না, কারণ প্রথম যিনি থাকবেন তিনি হতে পারেন, দ্বিতীয় হতে পারেন, এত পিছনে আসার কথা না। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান আসার কথা নয় এখন, যেটি হোক না কেন। আর তারপরে আরো 2 জন লেফটেন্যান্ট জেনারেল আছেন যারা বর্তমান ইউনূস সরকারের আমলে প্রমোশন প্রাপ্ত। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান নব্য, 1 বছরও হননি, তিনি প্রমোশন পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে। এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমান তিনি আছেন, তিনি সদ্য প্রমোশন পাওয়া, 1 বছরও প্রমোশন হননি, তাদের হবার কোনো সম্ভাবনা নাই। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান কিউএমজি হিসেবে আছেন এবং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ময়মনসিংহে আছেন। অর্থাৎ আব্দুল্লাহ আমান আজমির যে সেনাপ্রধান হওয়ার স্বপ্ন তিনি যদি নিজে দেখেন, কিংবা জামাতপন্থীরা জামাত যদি দেখেন, কিংবা অন্য কোনো পক্ষ দেখেন, যদি পাকিস্তান দেখেন যে তাকে সেনাপ্রধান বানাবেন, বানিয়ে একটা কিছু করবেন, এটা মনে হয় হবে না। কারণ পুলিশের চেইন অফ কমান্ড আজও পর্যন্ত আসেনি। সেই ভুল কি আবারও করবে? পুলিশ কিন্তু এখনো তাদের আইজিপিকে কিংবা ডিএমপি কমিশনারকেও মানছে না, মানতে পারছে না, যার কারণে শৃঙ্খলা আসেনি এবং আসবেও না। এইভাবে যতদিন থাকবে আসবেও না, পুলিশের শৃঙ্খলা আসেনি। সেনাবাহিনীতেও জোর করে চাপিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেনাবাহিনী, আমি বারবার বলি যে এটা একটা সাপের খাঁচা, এখানে হাত দিলে হয়তো সাপ কামড় দিয়ে দেবে। কাজেই এই স্বপ্ন বা কল্পনার যে ফানুস ওড়ানো হচ্ছে, এই স্বপ্ন বা কল্পনার ফানুস কল্পনাতেই থাকবে। বাস্তবে কল্পনায় অনেক কিছু করা যায়, বলা যায়। আমি গতকালকেও বলেছিলাম, পাকিস্তানি ক্যাচ লাইনে যে আর্টিকেলটা, সেই আর্টিকেলের প্রেক্ষিতে এক মহিলা লিখেছেন, অনেকে অনেক কিছু লিখতে পারে, ওটা কল্পনার মধ্যেই থাকতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই বাস্তবতা কোনোভাবেই বাস্তবায়িত হবে না, এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারি। আমি আসলে এই বিষয়টা, এই ফালতু কল্পনার বিষয়টা নিয়ে আলাপ করতে চাইনি আলাদা করে, যে আব্দুল্লাহ আমান আজমিকে সেনাপ্রধান করা হবে বা পাকিস্তানের ক্যাচ লাইনে এরকম আর্টিকেল লেখা হয়েছে। আনন্দবাজারের আর্টিকেলটা নিয়ে, আমি রিপোর্টটা নিয়ে কথা বলেছিলাম, এটা নিয়ে করতে চাইনি, কিন্তু আমাকে গতকাল থেকে খোঁচা দিচ্ছে মানুষ, দিয়ে বলছে যে এটা নিয়ে একটু কথা বলুন, তাই আমি কথা বলতে এলাম। আসলে এগুলো অবাস্তব পরিকল্পনা ছাড়া কিছু নয়। এটি বলে আমার এই মুহূর্তের আলাপটা শেষ করতে চাই।